শুধু পড়তে চেয়েছিল, বড় হতে চেয়েছিল, স্বপ্ন দেখতে চেয়েছিল, কিন্তু কারো অপ্রাপ্ত বাসনা একটা নিরীহ মেয়ের জীবনকে ধীরে ধীরে নরক বানিয়ে দিল। রাতের পর রাত কেউ তার গলা চেপে ধরত, নাক থেকে, কান থেকে, মুখ থেকে রক্ত বের হতো। ডাক্তাররা কোনো রোগই খুঁজে পেত না, কারণ এই যন্ত্রণার উৎস কোনো হাসপাতালের যন্ত্রে ধরা পড়ে না। আজকের ঘটনাটা একটি মেয়ের জীবনের সেই কালো অধ্যায়, যেখানে ভালোবাসার নামে ঘটেছিল এক নিষ্ঠুর প্রতিশোধ। আসসালামু আলাইকুম। রহস্যবৃত্তের আরও একটি নতুন পর্বে স্বাগতম জানিয়ে সাথে আছি আমি বিপ্লব। আজকের ঘটনাটি পাঠিয়েছেন মানিকগঞ্জ জেলার চরবেতিলা থেকে নাসরিন আক্তার আপু, যিনি এর আগেও তার অসীম সাহসিকতার মাধ্যমে আমাদের বহু ঘটনা পাঠিয়েছেন। আজও তিনি এমন একটি ঘটনা পাঠিয়েছেন যেটি পড়তে পড়তে আমার নিজের চোখেই পানি চলে এসেছিল। এই ঘটনাটি ঘটেছিল তার গ্রামের এক ভাবির খালার সাথে। 1995 সালের কথা। একটি মেয়ে যে গরিব ঘরে জন্মেছিল, তার বাবা ছিল না। মা অন্যের বাড়িতে কাজ করে মানুষ করেছিল তাকে। শুধু সে স্বপ্ন দেখত, পড়াশোনা করতে চাইত, কিন্তু তার সেই ছোট্ট স্বপ্নটুকু সহ্য হয়নি একজনের। প্রত্যাখ্যান থেকে জন্ম নিল ক্রোধ, আর সেই ক্রোধ থেকে জন্ম নিল প্রতিহিংসা। আর এই প্রতিহিংসা একটি মেয়েকে ধীরে ধীরে ঠেলে দিতে লাগলো মৃত্যুর দিকে। আজকের এই ঘটনা শুধু ভয়ের নয়, এই ঘটনা একটি অসহায় মেয়ের লড়াইয়ের, একটি মেয়ের বেঁচে থাকার আর মানুষের মধ্যে লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর স্বার্থপরতার। মনোযোগ দিয়ে শুনুন। চাইলে আপনিও নাসরিন আক্তার আপুর মতো আপনার জীবনে ব্যাখ্যাতীত ঘটনা কিংবা আপনার শোনা কোনো ঘটনা আমাদের কাছে শেয়ার করতে পারেন। আমাদের কাছে শেয়ার করার মাধ্যম হচ্ছে আপনি লিখে পাঠাতে পারেন আমাদের জিমেল অ্যাড্রেসে, অথবা রহস্যবৃত্তির ফেসবুক পেজেও মেসেজ করতে পারেন, কিংবা হোয়াটসঅ্যাপ নম্বরে কল করে, রেকর্ড করে বা লিখে পাঠাতে পারেন। সমস্ত লিঙ্ক আমাদের ডেসক্রিপশন সেকশনে দেওয়া আছে, সেখান থেকে আমাদের খুঁজে পাওয়া খুবই সহজ। চলুন তবে দেরি না করে শুরু করা যাক আজকের ঘটনা। আসসালামু আলাইকুম বিপ্লব ভাই, আমি নাসরিন আক্তার চরবেতিলা থেকে বলছি। আমি এর আগেও কয়েকটি ঘটনা পাঠিয়েছি, আপনার সুন্দর কণ্ঠে ঘটনাগুলো উপস্থাপন করেছেন, আমার বেশ ভালো লেগেছে। আজও আরও একটি ঘটনা লিখে পাঠালাম। এই ঘটনা যখন আমি শুনেছিলাম, তখন আমার অজান্তেই চোখে পানি চলে এসেছিল। তাই ভিউয়ার্স, আপনাদের ঘটনাটি মনোযোগ দিয়ে শোনার আহ্বান জানাচ্ছি। ঘটনাটি ঘটেছিল গ্রামের এক ভাবির খালার সাথে। সেই খালার কণ্ঠে আজ আমি ঘটনাটি তুলে ধরছি। ছোটবেলা থেকেই আমি অনেক চঞ্চল প্রকৃতি ছিলাম। ছোটবেলাতেই আমার বাবা মারা গেছে। মা আমাকে মানুষ করেছে অন্যের বাসায় কাজ করে, কারণ আমার কোনো ভাই ছিল না, কেবলমাত্র মাই ছিল। ঘটনাটি ঘটেছে 1995 সালে। তখন আমার বয়স 12 বছর। আমি তখন ক্লাস 5-এ পড়তাম। তখন থেকেই আমার বিয়ের প্রস্তাব আসতো, কিন্তু আমার পড়ার প্রতি বিশেষ আগ্রহ থাকার কারণে মা বিয়েতে রাজি হতো না। আমাকে মা আরও পড়াতে চেয়েছিল। আমি যখন ক্লাস 9-এ উঠলাম, সবকিছু তখনও স্বাভাবিক ছিল। আমি যখন আস্তে আস্তে বড় হতে লাগলাম, গ্রামের কিছু বখাটে ছেলেরা আমাকে খুব বিরক্ত করত। গরিব বলেই আমি কাউকে কিছু বলতে পারতাম না, শুধু মার কাছে বলতাম। মা বলতো, তুমি তাদের সাথে কখনো কোনো খারাপ আচরণ করবে না, তাহলে তোমার ক্ষতি করতে পারে। আমি মায়ের কথা শুনে চলতাম, কিন্তু একদিন আমাকে একটা বখাটে ছেলে প্রপোজ করে ফেলল। আমি ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে আসলাম। এভাবে প্রায় দিনই সে আমাকে বিরক্ত করত। একদিন সেই ছেলেটা সরাসরি আমাদের বাড়ি আসলো, এসে বিয়ের প্রস্তাব দিল, কিন্তু আমি এবং আমার মা তখনও রাজি হলাম না।
কারণ ছেলেটা খুব একটা ভালো না। এভাবে করে আমার এসএসসি পরীক্ষা শেষ হলো। ছেলেটা প্রায় সব সময় আমাকে বিরক্ত করত, বলতো আমি তোকে না পেলে কাউকে পেতে দেব না। আমাকে প্রায় সময় হুমকি দিত। মা চিন্তা করবে এই ভেবে আমি মাকে আর তেমন কিছু বলতাম না, কারণ সারাদিন মা কাজ করে ক্লান্ত হয়ে যেত। আমি যখন কলেজে পড়ি তখন থেকেই অনেক জায়গায় আমার বিয়ের সম্বন্ধ আসা শুরু করে। আমি বখাটের ছেলের হাত থেকে বাঁচার জন্য বিয়েতে রাজি হয়ে গেলাম। ছেলেটি বিয়ের পরেও আমাকে পড়াতে রাজি ছিল, আর এজন্যই আমি বিয়েতে রাজি হয়েছি। বখাটের ছেলেটি বিয়ের কথা শুনে সে আমাকে হুমকি দিয়ে বলল, আমি যখন তোকে পেলাম না আর আমি তোকে কাউকে পেতে দেব না। ভয়ে মা মেম্বারের কাছে বিচার দিল। মেম্বার তাকে শাসন করে দিল। আমি ভেবেছি হয়তো সব ঠিক হয়ে যাবে। কিছুদিন পর থেকেই আমার সাথে অস্বাভাবিক কিছু ঘটনা ঘটতে শুরু হলো। রাতে ঘুমাতে গেলে মনে হতো আমার পাশে যেন কেউ শুয়ে আছে, কিন্তু পাশ ফিরিয়ে দেখতাম কই কেউ নেই তো। পড়তে বসলেও পড়া মনে রাখতে পারতাম না। মা যখন কাজে যেত ঘরে তো তখন আমি একাই থাকতাম, কিন্তু আমার মনে হতো ঘরে আমি শুধু কেবলমাত্র একা না, ঘরে হয়তো আরো কেউ আছে, কিন্তু কিছুই দেখতে পাচ্ছিলাম না। এভাবে আমার সাথে অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করলো। রাতে যখন ঘুমাতাম মনে হতো কেউ হয়তো গলায় চাপ দিয়ে ধরে রেখেছে, বুকের উপর বিশাল একটা পাথরের চাপ দিয়েছে। নিঃশ্বাস ছাড়তে কষ্ট হচ্ছে। আমি মাকে জাগানোর চেষ্টা করলাম, কিন্তু হাত পা কিছুই নাড়াতে পারছিলাম না। এভাবে অনেক সময় চলে গেল। হঠাৎ করে মার হাতটা আমার শরীরের উপর রাখতেই সবকিছু হালকা হয়ে গেল। সাথে সাথে মাকে বললাম, আমাকে আমাকে কেউ গলা চাতা দিয়ে ধরেছিল, বুকের উপর কেউ বসেছিল আমার। নিঃশ্বাস ছাড়তে খুব কষ্ট হচ্ছিল আমার মা। তোমাকে তোমাকে অনেক ডাকার চেষ্টা করছিলাম, কিন্তু কিন্তু পারিনি। আমার শ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছে। মা ভেবেছে হয়তো ঘুমের ঘোরে স্বপ্ন দেখছে, তাই মা বলছে, ঘুমিয়ে পড় মা, কিচ্ছু হয়নি, স্বপ্ন দেখছিস হয়তো, ওসব কিচ্ছু না, তুই ঘুমিয়ে পড়। আমি আর মাকে কিচ্ছুই বললাম না তারপর। কিন্তু সকালে দেখি আমার গলায় অনেক দাগ। একদিন পড়তে পড়তে আমি খেয়াল করি আমার নাক থেকে 2-3 ফোঁটা রক্ত পড়ছে। আরেকদিন আমার খুব খুব পেট ব্যথা হচ্ছিল, সহ্য করতে পারছিলাম না। ঘরের ভিতর অনেক চিৎকার করে কান্নাকাটি করছি। আমার কান্না দেখে কিছু লোক আমাকে হসপিটালে নিয়ে গেল। ডাক্তার সব ধরনের চিকিৎসা করলো, কিন্তু কিন্তু কোনো রোগ ধরা পড়ল না। আমাকে বাড়ি নিয়ে আসা হলো। এরপর থেকে নাক দিয়ে সব সময় রক্ত পড়তো। এর মাঝে মাঝে নিঃশ্বাস বন্ধ হয়ে আসতো আমার। মনে হতো কেউ হয়তো গলায় রশি দিয়ে 2 দিকে 2 জনে টানছে আমায়। আমি সহ্য করতে পারছিলাম না, চিৎকার করতেও পারছিলাম না। এরপর একটা পর্যায়ে আমি জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান যখন ফিরে তখন দেখি মা আমার মাথার কাছে বসে কান্না করছে। মার সেদিন কাজে যায়নি, আমার কাছে সারাটা দিন বসেছিল। সেদিন সেই ছেলেটা আমাকে দেখতে আসলো, যার সাথে আমার বিয়ের কথা হচ্ছিল। ছেলেটা আমাকে দেখে অবাক হয়ে চেয়ে রইল আমার দিকে। বলল, তোমার কি হয়েছে? আমার সাথে যা যা ঘটেছে মা সব কিছু তাকে বলল। এই কয়দিনে আমি অনেক অসুস্থ হয়ে গেছি।
আমার শরীর দুর্বল হয়ে গেছে। আমার চেহারা আর আগের মতো নেই। আমার চেহারা নষ্ট হয়ে গেছে। কিছু সময় পর ছেলেটা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো। মা বলল, বাবা চলো, আমি তোমাকে এগিয়ে দিয়ে আসি। আর আমাকে শুয়ে থাকতে বলল। আমি বললাম, ঠিক আছে মা, যাও। মা ঘর থেকে বের হতে না হতেই আমার সেই আগের মতো অবস্থা হয়ে গেল। আবার মনে হলো কেউ হয়তো রশি দিয়ে টান দিচ্ছে। আমি আর নিঃশ্বাস ছাড়তে পারছি না, হাত পা নাড়াতে পারছি না। পুরো হাত পা আমার অবশ হয়ে যাচ্ছে। চিৎকার দিতে গিয়েও চিৎকার দিতে পারছি না, আমার হাত পা নাড়াতে পারছিলাম না। একটু পর মা আসলো। আসার পর মা যখন আমার মাথায় হাত দিল, সঙ্গে সঙ্গে আমি আবার আগের মতো সুস্থ হয়ে গেলাম। সুস্থ তো না, একটু নিঃশ্বাস নিতে পারছি। মনে হলো আমি আবার প্রাণ ফিরে পেলাম আমার শরীরে। মাকে জড়িয়ে ধরে আমি হাউ মাউ করে কান্না শুরু করলাম। মা বলল, চিন্তা করিস না মা, চিন্তা করিস না, সব সুস্থ হয়ে যাবে। মাকে বললাম, মা তুমি আমাকে রেখে কখনো কোথাও যেও না, আমি তাহলে বাঁচতে পারবো না। ওরা ওরা আমাকে মেরে ফেলবে। মা বলল, কে মেরে ফেলবে? আমি আছি না, কে মারবে তোকে? এরকম ভেবে ভেবে আরো কয়েকটা দিন চলে গেল। আস্তে আস্তে হাঁটা চলা বন্ধ হয়ে গেল একটা পর্যায়ে আমার। সারাদিন ঘরে শুয়ে থাকতাম। হঠাৎ দেখি আমার নাক দিয়ে রক্ত পড়ার পাশাপাশি কান দিয়ে রক্ত বের হচ্ছে। এবার মা সাথে সাথে ডাক্তারের কাছে নিয়ে গেল আমায়। ডাক্তার সব ধরনের টেস্ট করলো, কিন্তু এবারও কোনো কিচ্ছুটি ধরা পড়ল না। মা খুব চিন্তায় পড়ে গেল। দুদিন হাসপাতালে থাকার পর বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পর থেকে আমি আস্তে আস্তে খাওয়া দাওয়া বন্ধ করে দিলাম। শরীর আস্তে আস্তে দুর্বল হতে শুরু করলো। কোনো বল শক্তি পেতাম না আমার শরীরে। একা একা হাঁটতে পারতাম না, ধরে ধরে হাঁটতে হতো আমায়। একদিন মা আমাকে বলল, একটা বাড়িতে কাজ করেছিলাম, কিছু টাকা পেতাম, তুই একটু শুয়ে থাক, আমি টাকাগুলো নিয়ে আসি। আমি মাকে বললাম, মা মা তুমি যেও না, তুমি গেলে আমি বাঁচতে পারবো না। ও আমাকে মেরে ফেলবে। আমি মাকে বললাম, জানো মা, ওকে 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 দেখা যায় না, কিন্তু আমি 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 অনুভব করতে পারি। সে সে আমাকে আমাকে মারতে চায়। মা আমাকে ধরে কপালে একটা চুমু দিল, বলল, যাবো আর আসবো। মা আমার পাশে একজনকে রেখে গেল। সে আমার পাশের বাড়ির ভাবি হয় সম্পর্কে। ভাবি আমাকে বলল, তোর সাথে যে ছেলেটা খারাপ আচরণ করতো, সেই ছেলেটা প্রায় তোর বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করে, আমি দেখেছি তাকে। তোর সাথে কি দেখা করতে আসে? আমি বললাম, না 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 না। ভাবি বলল, সাবধানে থাকিস তুই। কথাটা বলতে বলতে হঠাৎ করে আমার সেই আগের মতো নিঃশ্বাস বন্ধ হতে শুরু করলো। কেউ বুকের উপর বসে আছে মনে হচ্ছে। আমি দেখতে পাচ্ছি না, কালো ছায়ার মতো কি যেন আমার বুকের উপর বসে আছে, কিন্তু তার চেহারাটা বোঝা যাচ্ছে না। আমাকে জোরে চেপে দিচ্ছে, মনে হয় আমার নিঃশ্বাস বের হয়ে যাবে এই মুহূর্তে। আমি ভাবিকে কিচ্ছুই বলতে পারছি না, শুধু বড় বড় চোখ করে তাকিয়ে আছি ভাবির দিকে। আমাকে বলল, কি হয়েছে? কি হয়েছে তোর? কিছু বলবি? কিন্তু আমি কিছুই বলতে পারছি না। আমার হাত পা শক্ত হয়ে গেছে, নাড়াতে পারছি না। ভাবি আমার এই অবস্থা দেখে ভয় পেয়ে বাইরে চলে গেল মাকে ডাকার জন্য। ভাবি মাকে নিয়ে ঘরে আসতে আসতে
দেখে আমি মাটিতে পড়ে আছি। আমার নাক দিয়ে কান দিয়ে রক্ত বের হচ্ছে এবং মুখ দিয়েও রক্ত বের হচ্ছে। মা এবং ভাবি আমাকে বিছানায় শুইয়ে দিল। মা আমাকে এই অবস্থায় দেখে খুব চিন্তায় পড়ে গেল। গ্রামের কিছু লোক আমাকে দেখতে আসলো। প্রায় প্রতিদিনই তারা আমাকে দেখতে আসতো। তখন একজন লোক মাকে বলল, তোমার মেয়েকে একজন ভালো কবিরাজ দেখাও। মা সাথে সাথে কবিরাজের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। বাড়িতে গিয়ে কবিরাজের সাথে দেখা করার পর সবকিছু সেই কবিরাজকে খুলে বলল। কবিরাজ মার কথা শুনে আমাদের বাড়ি আসলো। আর বাড়িতে আসার সাথে সাথেই কবিরাজ বুঝতে পেরেছে এই বাড়িতে জিন চালান করা হয়েছে এবং এর সাথে সাথে কালো জাদু করা হয়েছে। সাথে সাথে আমার মাকে বলেছিল, তোমার মেয়েকে হয়তো বান মারা হয়েছে, যার কারণে তার নাক মুখ কান দিয়ে রক্ত বের হচ্ছে। ঘরের দরজার সামনে থেকে কবিরাজ গর্ত করতে শুরু করলো এবং গর্ত করে একটা পর্যায়ে সেখান থেকে কিছু জিনিসও বের করলো। দেখলো সেখানে ছিল কাফড়ের কাপড়, কিছু মাথার চুল, একটা তাবিজ আর কিছু হার। কিন্তু প্রশ্ন হলো, এগুলো কে করেছে? সেটা কবিরাজ তখনও বলেনি। কবিরাজের কথা শুনে মা কিছুটা বুঝতে পেরেছিল যে এই জঘন্য কাজটি কে করেছিল, কিন্তু প্রমাণ না থাকায় সে কোনো কথা বলতে পারেনি। সে চুপ ছিল। তখনও সেই বখাটে ছেলেটি আশেপাশে ঘোরাফেরা করছিল। মা আমাকে বুকে জড়িয়ে ধরে অপলক ভাবে ছেলেটির দিকে তাকিয়ে রইল, আর ছেলেটিও আমার দিকে তাকিয়ে রইল। কিন্তু ছেলেটির মুখে কোনো কষ্টের ছাপ ছিল না তখন। এইভাবে কয়েকদিন কেটে গেল। কবিরাজের চিকিৎসায় আস্তে আস্তে আমি সুস্থ হতে শুরু করলাম। আমাকে তাবিজ দিল, গামছা পরে দিল, তেল পরা দিল এবং আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে বলল। কিছু আমল দিল যেগুলো করলে জিনগুলো ফাঁকে থাকে। আমি নিয়মিত নামাজ পড়া শুরু করলাম, কোরআন তেলাওয়াত শুরু করলাম, পাশাপাশি আমল শুরু করলাম। এখন অবশ্য আমি পুরোপুরি সুস্থ। প্রিয় ভিউয়ার্স, এই ছিল ঘটনা। আপনাদের কেমন লেগেছে ঘটনাটি? আমার কিন্তু খুবই খারাপ লেগেছিল। যারা সত্যি ভালোবাসে তারা কখনো ভালোবাসার মানুষকে কষ্ট দিতে পারে না। আমার মনে হয় ছেলেটা কখনো মেয়েটাকে ভালোবাসেনি। যেটা ছিল সেটা এক অতৃপ্ত বাসনা, একটা লোভ। আপনাদের কি মনে হয়? প্লিজ কমেন্ট করে লিখে জানাবেন। আমার এই লেখায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ঘটনাটি আমি সুন্দর করে গুছিয়ে লিখতে পারিনি, কিন্তু আমি জানি বিপ্লব ভাইয়ের কণ্ঠে যখন ঘটনাটি শোনানো হবে তখন ঘটনাটির প্রাণ ফিরে পাবে। ঘটনাটি যদি ভালো লাগে বা সিলেক্ট হয় তবে আরো একটি ঘটনা লিখে পাঠাবো। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম। ডিয়ার লিসনার্স, এই ছিল আজকের ঘটনা। একটা মানুষ কতটা নির্দয় হতে পারে, একটা মানুষ কতটা নির্মম হতে পারে। একটা মেয়েকে কাছে পাওয়ার জন্য, অতৃপ্ত বাসনার জন্য সেই মেয়েটার জীবন থেকে তাকে নিচ্ছিন্ন করার মতো সিদ্ধান্ত নিতে মানুষের হাত কাঁপে না। আমরা মানুষ, সৃষ্টির শ্রেষ্ঠ জীব হয়েও কতটা নিকৃষ্ট, কতটা ঘৃণিত কাজে আমরা লিপ্ত হতে পারি। একজন মানুষ হিসেবে ভাবতে আমারও লজ্জা লাগে। সর্বশেষে একটা অনুরোধ রাখতে চাই, আপনার জীবনেও যদি এরকম ব্যাখ্যাতীত শোনা বা কারো জীবনে ঘটে যাওয়া ঘটনা যদি আপনি জেনে থাকেন অবশ্যই শেয়ার করতে পারেন। আপনার সেই ঘটনায় হয়তো উপস্থাপন করা হবে রহস্যবৃত্তের পরবর্তী এপিসোডে।
আজকের ঘটনাটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং আপনার অনুভূতি, আপনার ব্যাখ্যা, আপনার বিশ্লেষণ অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে পারেন। আপনাদের প্রতিটি কমেন্ট পড়ার জন্য আমি উন্মুখ হয়ে থাকি। আমাদের চ্যানেলের আয়োজন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। অনুরোধ রাখবো সাবস্ক্রাইব করার, বাট করা বা না করা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও সামনে আসবো নতুন কোনো অভিজ্ঞতা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি রহস্যবৃত্তের সাথে থাকবেন।